প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সাবজেক্ট প্লান্ট ইঞ্জিনিয়ারিং, কোড 67063। এটি ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই সাবজেক্টের আজকে প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমি প্রথম অধ্যায়ে তোমাদের প্লান্ট ইঞ্জিনিয়ারিং প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি। আমি আছি তোমাদের সাথে SM ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। এটি হলো অধ্যায় 2, বেয়ারিং এবং জার্নাল। এই অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে বেয়ারিং, বেয়ারিংয়ের প্রকারভেদ, বেয়ারিং তৈরিতে ব্যবহৃত পদার্থ, ভালো বেয়ারিং পদার্থ এবং ভালো বেয়ারিংয়ের বৈশিষ্ট্য, বেয়ারিং ক্যারেক্টারিস্টিক্স নাম্বার এবং বেয়ারিং মডেল, জার্নাল বেয়ারিংয়ের ঘর্ষণ সহগ। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। এখন আমরা দেখি বেয়ারিং কি। বেয়ারিং হলো একটা যন্ত্রাংশ যা তার সাপেক্ষে শ্যাফটে লোড বা প্রতিরোধ বল পরিবহন করে। এটা মূলত দুইটা স্পর্শিত তলের যন্ত্রাংশের দুইটা স্পর্শিত তলের ঘর্ষণ ক্ষয়, শক্তির অপচয় এবং উৎপন্ন তাপের পরিমাণ কম করার জন্য ব্যবহার করা হয়। তোমরা ছোট থাকতে দেখেছো যে বেয়ারিংয়ের ক্ষেত্রে এই একটা কাঠে দুই পাশে দুইটা গোল কাঠ বেঁধে 4টা বেয়ারিং দিয়ে আবার মাঝে একটা বড় বেয়ারিং দিয়ে টানতে 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 সে ব্যবহার করছে গাড়ি হিসেবে। এটা তোমরা খেলনা হিসেবে ব্যবহার করছো। একটা টাইমে আবার তোমরা এটাকে যখন আরেকটু বড় হচ্ছ, বাইসাইকেল দেখছো, বাইসাইকেলে বেয়ারিং ব্যবহার করা হচ্ছে। এরপরে তোমরা আবার যখন এই ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, মেকানিক্যালের মেশিন শপে সহ বিভিন্ন শপে দেখবা প্রত্যেকটা মেশিনে বিভিন্ন ধরনের বেয়ারিং দিয়ে পরস্পর কাপলিং করা, সংযুক্ত করা শক্তি পরিবহনের জন্য। এখানে একটা বেয়ারিংয়ের চিত্র দেখানো আছে। এই বেয়ারিংয়ের বিভিন্ন অংশ, একটা আছে দেখো আউটার রিং, এরপরে এটা হচ্ছে আমাদের বল যেটা বেয়ারিংয়ের ভিতরে পরস্পর চলার গোলাকার অংশকে চলতে সুবিধা করে। এরপরে হচ্ছে আমাদের এটা বোর, ভিতরের ব্যাস, কর্নার, এরপর আউটার ডায়ামিটার, ইনার রিং, এখানে বল রেস, বল রিটেনার, এগুলো থাকে। এখন দেখো বেয়ারিংকে এর বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। আমরা এর ব্যবহার সহ কিছু দেখার চেষ্টা করব। রেডিয়াল বেয়ারিং, এখানে মূলত কিছু ভাগে ভাগ করা যায়। বেয়ারিংকে তাদের কার্যক্রম, আকার, ডিজাইন, লুব্রিকেশন অনুসারে
ভাগ করা যায়। তাদের কার্যক্রম অনুসারে রেডিয়াল বেয়ারিং, থ্রাস্ট বেয়ারিং, অ্যাঙ্গুলার বেয়ারিং, গাইডস বা ওয়েস বেয়ারিং, এই বেয়ারিংগুলোকে আবার অনেক সময় প্লেন বেয়ারিংও বলা হয়। রেডিয়াল বেয়ারিং হলো ঘূর্ণায়মান শ্যাফটকে অক্ষ লাইনে ধরে রাখতে এবং অক্ষ বরাবর চলাচল প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। একটা চিত্রের মধ্যে দেখানো আছে, দেখো এখানে রেডিয়াল লোড, যেটা এই লোডটাকে প্রতিরোধ করার জন্য রেডিয়াল বেয়ারিং ব্যবহার করা হয়। এরপরে আছে আমাদের থ্রাস্ট বেয়ারিং। শ্যাফটকে তার প্রান্তের দিকে মুক্তভাবে চলাচলে বাধা দিতে ব্যবহার করা হয়, যাতে শ্যাফট সরাসরি সামনের দিকে না যেতে পারে, বেয়ারিংয়ের মাধ্যমে ঘুরতে পারে। এরপরে আছে অ্যাঙ্গুলার বেয়ারিং। শ্যাফটের উপর কৌণিকভাবে প্রযুক্ত বল এর কারণে তার অক্ষ বরাবর এবং লম্বালম্বি বরাবর চলাচল প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। এরপরে আছে আমাদের গাইডস বা ওয়েস বেয়ারিং। সাধারণত মেশিনে আবর্তনহীন অংশকে গাইড করার জন্য বেয়ারিংকে ব্যবহার করা হয়। স্লাইডিং যন্ত্রাংশের সমতুল্য চলাচল অনুমোদন এবং নিয়ন্ত্রণ করতে এই বেয়ারিংটি সাধারণত ব্যবহার করা হয়। তো এগুলো হলো আমাদের কার্যক্রম অনুসারে যে বেয়ারিং, তার শ্রেণী বিভাগ আমরা দেখলাম এবং প্রত্যেকটার কাজ দেখলাম। এরপরে আমরা যদি দেখি আকার অনুসারে, একটা হচ্ছে স্লাইডিং সারফেস। স্লাইডিং সারফেস বেয়ারিং, এখানে তেল, গ্রিজ, গ্রাফাইট, অন্যান্য পদার্থের লুব্রিকেটিং আস্তরণের উপর ভিত্তি করে এই বেয়ারিং ডিজাইন করা হয়। এরপর আছে রোলিং কন্ট্যাক্ট বেয়ারিং। সকল ধরনের বল বেয়ারিং এবং রোলার বেয়ারিং এই রোলিং কন্ট্যাক্টের অন্তর্ভুক্ত। চিত্রের মধ্যে দেখো এখানে রোল করার জন্য যেটাকে দুই দিকে বসানো আছে, যাতে এটাকে ঘুরতে পারে এবং রোলিং করতে পারে বারবার। এরপরে আছে স্লাইডিং রোলিং সারফেস বেয়ারিং। গিয়ার টিথ, ক্যামে পরিদিষ্ট এবং কিছু কিছু আকৃতির রোলার বেয়ারিং সমূহ এই কাজে ব্যবহার করা হয়। এরপরে দেখো ডিজাইন অনুসারে সেলফ অ্যালাইনিং বেয়ারিং, রিজিড বেয়ারিং, পিভটেড সেগমেন্ট বেয়ারিং এবং ইলাস্টিক বেয়ারিং। সেলফ অ্যালাইনিং বলতে এটা বিভিন্ন অংশসমূহ সংযোজনের সময় এবং নির্দিষ্ট লোডের অধীনে নিজেদের মধ্যে সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নিতে পারে এবং অপরিবর্তিত থাকে। এটাকে আমরা বলছি সেলফ অ্যালাইনিং। সে নিজেই যখন কোনো অবস্থায় তাকে সেট করা হয়, নিজের অ্যালাইনমেন্ট নিজেই ঠিক করে নিতে পারে। এরপরে রিজিড বেয়ারিং, যেসব বেয়ারিং স্থাপনের পর তাদের বেয়ারিং তলসমূহ ব্যবহারিকভাবে আকৃতি অবস্থানগতভাবে স্বাভাবিক থাকে, পরিবর্তন হয় না, এদেরকে আমরা বলছি রিজিড বেয়ারিং। এরপরে আছে পিভটেড সেগমেন্ট বেয়ারিং। এই বেয়ারিংগুলোর সক্রিয় তল সহজেই গঠন করা যায় এমন সেগমেন্ট দ্বারা গঠিত। এটা ওয়েজ শেপ লুব্রিকেটিং আস্তরণ গঠনে সহযোগিতা করে, এটাকে আমরা বলছি পিভটেড সেগমেন্ট বেয়ারিং। এবং এলাস্টিক বেয়ারিং, যেসব বেয়ারিংয়ের এলাস্টিক গুণ বা এলাস্টিসিটি গুণ, স্থিতিস্থাপকতা গুণ থাকবে, সহজে লুব্রিকেশন আস্তরণ গঠন এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য অন্য অংশের সাপেক্ষে আকার পরিবর্তন করতে পারে,
তখন এই ধরনের বেয়ারিং আমরা ব্যবহার করি। চিত্রের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপরে দেখো লুব্রিকেশন অনুসারে বেয়ারিংকে বাথ লুব্রিকেটেড বেয়ারিং, অটোমেটিক্যালি লুব্রিকেটেড বেয়ারিং, সেলফ অয়েলিং বেয়ারিং, ইন্ডিপেন্ডেন্ট প্রেশার লুব্রিকেটেড বেয়ারিং, পিরিয়ডিক্যালি লুব্রিকেটেড বেয়ারিং। বাথ লুব্রিকেটেড বেয়ারিং বলতে একটা নির্দিষ্ট বাথে, একটা চিত্রের মধ্যে দেখো এখানে লুব্রিকেশনটা ডুবানো আছে, এটা যখন ঘুরছে তখন একটা অংশ বাথে ডুবে থাকবে, সেখান থেকে সে লুব্রিকেটেড হয়ে আছে। আর অটোমেটিক লুব্রিকেটেড বা সেলফ অয়েলিং যেটা, এটা তার চলমান অবস্থায় সে গতিশীল অংশের চলাচলের সাথে তার সারফেস সমূহ সবসময় লুব্রিকেটেড হয়ে যাবে। এরপর ইন্ডিপেন্ডেন্ট প্রেশার লুব্রিকেটেড বেয়ারিং, এই বেয়ারিংয়ের সারফেস সমূহ একটি প্রেশার সোর্সের মাধ্যমে লুব্রিকেটেড হয়ে থাকে। এর ফলে আছে আমাদের পিরিয়ডিক্যালি লুব্রিকেটেড বেয়ারিং। এই বেয়ারিংগুলো নির্দিষ্ট উপায়ে মাঝে মধ্যে তার প্রয়োজন অনুসারে সে বিভিন্ন সময় পরপর লুব্রিকেটেড হয়ে যায়। তো এই হলো আমাদের লুব্রিকেশন অনুসারে হচ্ছে বেয়ারিং। এছাড়া আছে আমাদের স্লাইডিং বেয়ারিংয়ে লুব্রিকেন্টের গুরুত্ব অনুসারে কয়েকটা বেয়ারিং আমরা দেখেছি এখানে। একটা হচ্ছে থিক ফিল্ম বেয়ারিং। সকল বেয়ারিংয়ের পৃষ্ঠসমূহ লুব্রিকেন্ট দ্বারা একে অপর হতে সম্পূর্ণ আলাদা থাকে, এগুলোকে হাইড্রোডাইনামিক বেয়ারিংও বলা হয়। এরপর আছে থিন ফিল্ম বেয়ারিং। এর পৃষ্ঠসমূহ আংশিকভাবে অথবা অল্প সময়ের জন্য সরাসরি সংস্পর্শে আসে। এরপরে আছে আমাদের জিরো ফিল্ম বেয়ারিং। যেসব বেয়ারিংয়ে কোনো লুব্রিকেন্ট নেই ওসব বেয়ারিংকে বলা হয় জিরো ফিল্ম বেয়ারিং। 4 নম্বরে আছে আমাদের হাইড্রোস্ট্যাটিক বেয়ারিং। এই বেয়ারিং শুধুমাত্র স্থির চাপ বহন করে, এতে কোনো আপেক্ষিক গতি থাকে না। বাইরে থেকে বল প্রয়োগে এসব বেয়ারিংয়ের অংশসমূহের মাঝে লুব্রিকেন্ট সিলেন্ট হিসেবে প্রয়োগ করা হয়। এরপরে আছে আমাদের জার্নাল বেয়ারিং। এখানে স্লাইডিং কন্ট্যাক্ট বেয়ারিং আছে একটা। যেসব বেয়ারিংয়ের স্লাইডিং একটি সরল রেখায় নিয়ন্ত্রণ হয় সব বেয়ারিংকে আমরা বলছি স্লাইডিং কন্ট্যাক্ট বেয়ারিং। এটাকে স্লিপার বা গাইড বেয়ারিংও বলা হয়। এরপরে আছে আমাদের ফুল জার্নাল বেয়ারিং। এই ধরনের বেয়ারিং সাধারণত বাষ্পীয় ইঞ্জিনের ক্রস হেডে ব্যবহৃত হয়। স্লাইডিং কন্ট্যাক্ট বেয়ারিংয়ের মিলন কোণ যখন 360 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলছি ফুল জার্নাল বেয়ারিং। ফুল জার্নাল বেয়ারিং আবারও বলছি বাষ্পীয় ইঞ্জিনের ক্রস হেডে ব্যবহার করা হয়। স্লাইডিং কন্ট্যাক্ট বেয়ারিংয়ের একটা চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে। যখন মিলন কোণ 360 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলছি ফুল জার্নাল বেয়ারিং। এরপর আছে আংশিক জার্নাল বেয়ারিং। যেখানে রেডিয়াল লোড কাজ করে সেসব ক্ষেত্রে এই ধরনের বেয়ারিং ব্যবহার করা হয়। এর সংযোগ কোণ যখন 120 ডিগ্রি হয় তখন একে আমরা বলছি আংশিক জার্নাল বেয়ারিং। রেলগাড়ির এক্সেলে এই ধরনের বেয়ারিং
ব্যবহৃত হয়। এরপরে আছে ফিটেড জার্নাল বেয়ারিং। আংশিক জার্নাল বেয়ারিংয়ে যখন কোনো ক্লিয়ারেন্স থাকে না, অর্থাৎ বেয়ারিং ও জার্নালের ব্যাস যখন সমান থাকে, তখন তাকে আমরা বলছি ফিটেড বেয়ারিং বা ফিটেড জার্নাল বেয়ারিং। এছাড়া আমাদের বল বেয়ারিং বিভিন্ন ধরনের আছে, এক লাইন বিশিষ্ট, রেডিয়াল বেয়ারিং, এরপরে এক লাইন বিশিষ্ট কৌণিক সংযোগ বেয়ারিং, দু লাইন বিশিষ্ট বেয়ারিং, ছয় লাইনিং বেয়ারিং, থ্রাস্ট বেয়ারিং বা পরিবর্তিত বেয়ারিং। এক লাইন বল বেয়ারিং অনেকগুলো বল থাকতে পারে, যতগুলো বল রেসকে কেন্দ্রচ্যুত করে প্রবেশ করানো যায়। এটি উচ্চ রেডিয়াল এবং প্রায় সমপরিমাণ অক্ষীয় লোড বহনে সক্ষম। কৌণিক সংযোগ বেয়ারিং এটি লোড বহন বিন্দুগুলো কোনো এক লাইন দ্বারা সংযোগ করলে লাইনটি বেয়ারিং ফেসের সাথে একটি কোণ তৈরি করে। এই বেয়ারিংগুলো তুলনামূলকভাবে অনেক বেশি রেডিয়াল ও থ্রাস্ট লোড বহন করে। এরপরে আছে দু লাইন বিশিষ্ট বেয়ারিং। সাধারণত আভ্যন্তরীণ ও বহিস্থ রেসের দ্বারা নির্মিত দুটি কৌণিক সংযোগ বেয়ারিং। এই বেয়ারিংগুলো যেমন রেডিয়াল বহন করতে সক্ষম, তেমনি উচ্চ থ্রাস্ট লোড বহন করতেও সক্ষম। এরপর আছে শ অ্যালাইনিং বেয়ারিং। শুধুমাত্র বলগুলো মোটামুটি মুক্ত থাকে, কৌণিকভাবে কিছুটা মিস অ্যালাইন্ড হলেও নিজে থেকে সে অ্যালাইনমেন্ট করে নিতে পারে বা সমরেখা করে নিতে পারে, এটাকে আমরা বলছি শ অ্যালাইনিং বেয়ারিং। থ্রাস্ট বেয়ারিং এটা দুটি সমকেন্দ্রিক থ্রাস্ট কলার সমন্বয়ে গঠিত। কলার দুটি বল দ্বারা পৃথক করা থাকে, এগুলো কেবলমাত্র থ্রাস্ট লোড বহনে সক্ষম। এছাড়া আমাদের আরও কিছু আছে, যেগুলো হচ্ছে রোলার বেয়ারিং। যেমন সিলিন্ড্রিক্যাল বেয়ারিং। রোলারগুলো যখন ঘূর্ণায়মান অক্ষের সাথে সমান্তরালে সজ্জিত থাকে তখন আমরা বলছি এটাকে সিলিন্ড্রিক্যাল বেয়ারিং। এরপর আছে ওয়াইড রোলার বেয়ারিং। রোলারের দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাত যখন 1.5 থেকে বেশি হয় তখন একে আমরা বলছি ওয়াইড রোলার বেয়ারিং। এরপরে র্যাপড রোলার বেয়ারিং। এই রোলারগুলো তির্যকভাবে স্থাপিত হয়, এটাকে মোসাকৃতি রোলার বেয়ারিং হিসাবে আমরা জানি। সেটা হচ্ছে নিডল বেয়ারিং। রোলারগুলোর দৈর্ঘ্য যখন ব্যাসের তুলনায় বেশি, 6 গুণের বেশি হয়, তখন এটাকে বলা হয় নিডল বেয়ারিং। সেটা আছে ঘর্ষণবিহীন বেয়ারিং। সংযোগতলের ক্ষেত্রফল নগণ্য হবে এবং ঘর্ষণ বল নগণ্য হবে। এই ধরনের বেয়ারিংকে আমরা বলছি বল রোলার বেয়ারিংকে। ঘর্ষণবিহীন বেয়ারিংও বলা হয়। এখন দেখি আমরা বল বেয়ারিংয়ের রোলার বেয়ারিংয়ের সুবিধা। এটা কম গতিতে অত্যন্ত ঘর্ষণ কম হবে, কম লুব্রিকেন্ট এবং কম রক্ষণাবেক্ষণ খরচ হবে। জার্নাল বেয়ারিংয়ের তুলনায় কম অক্ষের স্থান এবং বেশি ব্যাস দখল করবে। অনেক বেশি লোড হঠাৎ করে সে নিতে পারবে এবং শক্তি সরবরাহের সামর্থ্য থাকবে। একই বেয়ারিং রেডিয়াল এবং এক্সিয়াল লোড বহন করতে সক্ষম। এর পরিবর্তন করা সহজ, অ্যালাইনমেন্ট সহজ, আবার প্রমাণ সাইজের হওয়ার কারণে বাজারে সহজে পাওয়া যায়। কিছু অসুবিধাও আছে। জার্নাল বেয়ারিংয়ের তুলনায় শব্দ বেশি হয়, এর কার্যকাল সীমিত, আবার অনেক ক্ষেত্রে ব্যয়বহুল ও বড় স্থাপনার জন্য এটা বেশি সুবিধা প্রয়োজন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা কোনো পূর্ব
পূর্বাভাস ছাড়াই ব্যর্থ হতে পারে, ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। বেয়ারিং তৈরিতে যে সকল পদার্থ ব্যবহার করা হয়: ব্যাবিট মেটাল, কপার লিড অ্যালয়, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম অ্যালয়, ক্যাডমিয়াম অ্যালয়, জিঙ্ক বেস অ্যালয়, হার্ডেন স্টিল, গ্রে কাস্ট আয়রন, ফাইবার, হার্ডউড, রাবার, এই মেটালগুলো সাধারণত ব্যবহার করা হয়। খেয়াল রাখতে হবে মেটালগুলোর ক্ষেত্রে যেন শক্তি যার সাথে সংযোগ হবে তার থেকে কম না হয়, সম পরিমাণ বা বেশি হওয়া লাগবে, না হলে এটি ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মেটাল নির্ধারণ করার ক্ষেত্রে তার সামর্থ্য একটা ফ্যাক্ট, দুইটার মেটালের মধ্যে সংযুক্ত যখন হবে, শক্তি পরিবহন করবে স্পর্শ করার মাধ্যমে, স্পর্শ তলে ঘূর্ণন হবে, এবং সেইভাবে তাকে কানেক্ট করতে হবে। বেয়ারিং পদার্থের যে সকল বৈশিষ্ট্য থাকে ভালো বেয়ারিংয়ের: এর ঘর্ষণ প্রতিরোধ বল থাকতে হবে, যাতে সে সহজে ঘর্ষণ বলকে নিয়ন্ত্রণ করতে পারে। চাপ বল প্রতিরোধ সামর্থ্য থাকতে হবে। ফ্যাটিক সামর্থ্য, হঠাৎ করে লোড বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আসতে পারে, এটাকে সে ওভারকাম করতে পারবে, এরকম ক্ষমতা থাকতে হবে। এরপরে ক্ষয় প্রতিরোধ সামর্থ্য থাকতে হবে। এছাড়া আরও কিছু গুণ তার থাকতে হবে: ঘর্ষণ ক্ষয় কম হবে একটা বেয়ারিংয়ের, পর্যাপ্ত লুব্রিকেন্ট ধারণ ক্ষমতা থাকতে হবে, কম তাপ উৎপন্ন হবে, আদর্শ পরিমাপ এবং ডিজাইন সহজ হতে হবে, আবার সহজে রক্ষণাবেক্ষণ করা যায়, পরিবর্তন করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এরকম হতে হবে। এরপরে আমরা দেখি বেয়ারিং ক্যারেক্টারিস্টিক নাম্বার, এবং এটা হলো বেয়ারিংয়ে ব্যবহৃত লুব্রিকেন্টের আঠালোতা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। বেয়ারিংয়ের আরপিএম, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এর সাথে বেয়ারিং প্রজেক্টেড এরিয়ায় প্রযুক্ত চাপের অনুপাতকে বেয়ারিং ক্যারেক্টারিস্টিক নাম্বার বলে। তাহলে বেয়ারিং ক্যারেক্টারিস্টিক নাম্বার সমান জেড এন ডিভাইডেড বাই পি। এখানে জেড হলো লুব্রিকেন্টের আঠালোতা, বেয়ারিংয়ের আরপিএম হলো এন, পি হলো তার উপর প্রজেক্টেড এরিয়ায় চাপ। বেয়ারিং মডিউল, জেড এন বাই পি এর যে মানের জন্য ঘর্ষণ সহগ মিউ এর মান সর্বনিম্ন হয় তাকে বলা হয় বেয়ারিং মডিউল। একে কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কে সমান জেড এন বাই পি। ঘর্ষণ সহগের মান যখন সর্বনিম্ন হবে তখন আমার মডিউল এবং ক্যারেক্টারিস্টিক নাম্বারের মানটা সেম হবে। এরপরে আমরা দেখি ঘর্ষণ সহগ, জার্নাল বেয়ারিংয়ে ঘর্ষণ সহগ। জার্নাল বেয়ারিংয়ের লম্ব প্রতিক্রিয়া বল ও ঘর্ষণ বলের অনুপাতকে আমরা বলছি ঘর্ষণ সহগ হিসেবে পরিচিত। এটা যে সকল বিষয়ের উপর নির্ভর করে: লম্ব প্রতিক্রিয়া বলের মান, বর্ধন সহগের মান, প্রান্তিক লিকেজের সংশোধন। এখন আমরা দেখি ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা নির্ণয় করার জন্য যে সূত্র ব্যবহার করা হয় 33/10⁻10 ইন্টু জেড এন বাই পি ইন্টু ডি বাই সি প্লাস কে। এখানে কে হলো প্রান্তিক লিকেজের সংশোধনী, জেড এন বাই পি বেয়ারিং ক্যারেক্টারিস্টিক নাম্বার। এই জেডকে আমরা বলছি আঠালোতা, আগে বলেছি, এন হলো আরপিএম, পি হলো তার প্রজেক্টেড এরিয়ায় চাপ, এরপরে ডি হলো বেয়ারিংয়ের ব্যাস, সি হলো বুশিং ও জার্নালের ব্যাস, এবং এন হলো ঘূর্ণন সংখ্যা বা আরপিএম। আমরা যদি এই ঘর্ষণ সহগের মাধ্যমে বেয়ারিংয়ে উৎপন্ন তাপ নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখানে এইচ সমান মিউ ডব্লিউ ভি বাই ভি, এটা হলো কেজি মিটার পার মিনিটে আসবে। এখানে মিউ হলো ঘর্ষণ সহগ, এইচ হলো উৎপন্ন তাপ, ডব্লিউ হলো প্রযুক্ত বল, বেয়ারিংয়ে প্রযুক্ত বল বা লোড, ভি হলো ঘর্ষণ বেগ। এটাকে দেখো নির্ণয় করা যায় পাই/ডিএন বাই 1000 মিটার পার মিনিট। যখন ডি হলো মিলিমিটারে থাকবে, এন হলো আরপিএম এ থাকবে। আরপিএম হলো রেভলিউশন পার
মিনিট, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। এখন এটাকে যদি আমরা 4500 দ্বারা ভাগ করি এই কেজি মিটার পার মিনিট, তাহলে এই এইচের মানটা আমাদের হর্স পাওয়ারে আসবে। আবার এটাকে আমরা যদি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর মান 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি দ্বারা ভাগ করি, তাহলে এটা আমরা পাবো একক কিলো ক্যালোরি পার মিনিটে। এখন দেখো একটা অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। 15,000 কেজি লোড বহন করে একটি জার্নাল বেয়ারিংয়ের ব্যাস 30 সেন্টিমিটার, উহা 1800 আরপিএমে ঘুরছে। বেয়ারিংয়ের অনুমোদিত চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 16 কেজি হলে বেয়ারিংয়ের দৈর্ঘ্য কত? বেয়ারিংয়ের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, তৈলের আঠালোতা 60 ডিগ্রি সেলসিয়াসে 20 সেন্টিপয়েস এবং ক্লিয়ারেন্স 0.025 সেন্টিমিটার হলে লুব্রিকেন্টের তাপ উদ্গীরণ কত হবে? এখন দেখো এখানে আমরা জানি বেয়ারিং প্রজেক্টেড এরিয়া এ সমান হচ্ছে এল ইন্টু ডি। এখানে এল হলো দৈর্ঘ্য বেয়ারিংয়ের, ডি হলো ব্যাস, এ হলো তার ক্ষেত্রফল। আবার আমরা জানি পি সমান ডব্লু বাই এ। এখানে ডব্লু হলো প্রযুক্ত বল, পি হলো চাপ, আর এ হলো ক্ষেত্রফল। এটা সমান যদি আমরা লিখি ডব্লু বাই এল ইন্টু ডি, তাহলে ডব্লু ওই এর মান হচ্ছে এল ইন্টু ডি আমরা বসাই দিলাম। এরপর আমরা যদি কোনাকুনি গুণ করে এলকে বাম পাশে নিয়ে আসি, তাহলে ডব্লু বাই টি ইন্টু ডি, এটা সমান 15,000 ডিভাইডেড বাই ডব্লুর মান 15,000 ডিভাইডেড বাই টির মান 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, প্রতি বর্গ সেন্টিমিটারে 16 কেজি, এবং বেয়ারিংয়ের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে আমাদের 15,000 ডিভাইডেড বাই 16 ডিভাইড বাই 30, তাহলে আমাদের এখান থেকে বেয়ারিংয়ের দৈর্ঘ্য পেয়ে যাব। প্রথম অংশের অ্যান্সার 31.25 সেন্টিমিটার। এরপরে ঘর্ষণ সহগ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের মিউ সমান 33/10⁻10 ইন্টু জেড বাই পি ইন্টু ডি বাই সি সমান 33/10⁻10 ইন্টু 20 হচ্ছে আমাদের জেডের মান। দেওয়া আছে আঠালোতা 20 সেন্টিপয়েস। এরপরে এন এর মান দেওয়া আছে 1800 আরপিএম, পির মান দেওয়া আছে 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং আমরা ডির মান বসাইছি উপরে। তাহলে 33/10⁻10 ইন্টু 20 হলো জেড, ইন্টু 1800 হলো এন, ইন্টু 30 হলো ব্যাস ডি, ডিভাইডেড 16 হলো পি, ইন্টু 0.025 হলো সির মান, যেটা বুশিং বা এটাকে বলছে ক্লিয়ারেন্স। এখান থেকে মিউর মান হবে 0.011। আবার আমরা এখান থেকে যদি এইচের মান বের করতে চাই, মিউ ডব্লিউ ভি বাই জে, তাপ উদ্গীরণ কত হবে? ঘর্ষণ বেগের মান এখান থেকে আমাদের বের করে নিতে হবে। ভি সমান হচ্ছে পাই ডিএন বাই 100। দেখো এখানে ডির মান সেন্টিমিটারে থাকার কারণে 1000 না হয়ে এখানে হয়েছে 100, পাই ডিএন বাই 100। এটা হওয়ার কথা ছিল পাই ডিএন বাই 1000 যদি ডি মিলিমিটারে থাকতো। তো পাই ডিএন বাই 100 নিয়েছি আমরা। এখান থেকে আমাদের পাইয়ের মান ইন্টু 30 হলো ব্যাস, ইন্টু 1800 হলো আরপিএম, ডিভাইড বাই সূত্রের 100। এখান থেকে আসছে 1696.7 মিটার পার মিনিট। এরপরে এইচের মান মিউ ডব্লিউ ভি বাই জে আমরা বসাই দিলাম। মিউ এর মান 0.011 ইন্টু 15,000, ডব্লিউর মান এত কেজি। এরপরে ভির মান 1696.7 মিটার পার মিনিট, ডিভাইডেড বাই 427 কিলো ক্যালোরি পার কেজি মিটার পার কিলো ক্যালোরি। এখান থেকে আমাদের আসলো 655.6 কিলো ক্যালোরি পার মিনিট। তো এটাকে যদি এই হর্স পাওয়ারে বের করতে চাও, তাহলে এখানে এই 427-এর জায়গায় 4500 দিয়ে ভাগ করলেই 62.21 হর্স পাওয়ার এর মান চলে আসবে। তো তোমাদের বাড়ির কাজ, একটা প্লেন বেয়ারিংয়ের শ্রেণী বিভাগ করো, ভালো বেয়ারিংয়ের বৈশিষ্ট্যগুলো লেখো, বল ও রোলার বেয়ারিংয়ের সুবিধা অসুবিধা লেখো, এবং একটা অঙ্ক দেওয়া আছে দেখো, এই অঙ্কটাও ওই অনুযায়ী করে ফেলবে। 18 এবং এই ভিডিওটা পরবর্তীতে তোমরা যদি দেখতে চাও তাহলে পাবে skills.gov.bd/dt এবং www.facebook.com/skills.gov.bd। এই কাজগুলো তোমরা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে। সবাই ভালো থাকবে।